হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি নতুন বাবা মন্দির দেখতে, আর তার সঙ্গে আমরা দেখব ছাঙ্গু লেক। আগের বারে আমরা দেখালাম নাথুলা পাস। নাথুলা পাসের পরে আমরা যখন নামলাম তখন ফার্স্টে হচ্ছে আপনাদের বাবা মন্দির দেখাবো এবং তার সঙ্গে ছাঙ্গু লেকটাও দেখাবো, এবং এই বাবা মন্দিরের ইতিহাস এবং ছাঙ্গু লেকের ফরমেশন কিভাবে হয়েছে, ভৌগোলিক তার ক্ষেত্র সবই বলবো আপনাদের। আর ছাঙ্গু লেকের পাশে আপনারা কিন্তু ওই ইয়াক রাইড করতে ভুলবেন না। আমিও যদি সময়ের অভাবে করিনি, কিন্তু আপনারা অবশ্যই করবেন। এই সেই জার্নি, যে জার্নি দিয়ে আমি প্রথমে গেছিলাম নাথুলা পাস, এবং নাথুলা পাস থেকে তারপরে এলাম বাবা মন্দির, এবং থার্ড এবং লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আমার ছাঙ্গু লেক। কি বিউটিফুল একটা রাস্তা! এই রাস্তাটা যারা গেছেন তারা তো জানেন, আর যারা না যান তারা নিশ্চয়ই এই সময়টা লক করে নিন, তাহলে এত সুন্দর বরফ দেখতে দেখতে আপনারা যেতে পারবেন। অ্যাকচুয়ালি পাহাড়ে যাই আর বরফ যদি না দেখতে পাই তাহলে মনটা কিরম লাগে। তাই বরফ দেখার খোঁজে, আগেও বলেছি এখনো বলছি, আমরা কোথায় কোথায় ছুটি। তো সবচেয়ে কাছে আমাদের পশ্চিমবাংলা থেকে যে জায়গায় বরফ খুব ইজিলি পাবেন সেটা হচ্ছে সিকিম, নর্থ সিকিম এবং এই ইস্ট সিকিমের ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাসে। তো এখানে অবশ্যই আপনারা চেষ্টা করুন একটা ট্রিপ বানিয়ে আসবার। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল বাবা মন্দির, মানে নাথুলা পাস থেকে নামার পর যে ফার্স্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে বাবা মন্দির। এটা অ্যাকচুয়ালি নতুন বাবা মন্দির। বাবা হরভজন সিং 1946 থেকে 1968 সাল পর্যন্ত বেঁচে ছিলেন এবং ইন্ডিয়ান মিলিটারিকে সার্ভ করেছিলেন 30শে জুন 1965 থেকে 4th অক্টোবর 1968 পর্যন্ত। এবং এই 22 বছর বয়সে তাকে লোক কিন্তু আজ পর্যন্ত মনে রেখেছে তার কৃতিত্বের জন্য। তার জন্ম হয়েছিল সারডানা ডিস্ট্রিক্ট, পাঞ্জাবে, এবং সেটা পাকিস্তানে আজকের দিনে পড়ে। এবং তিনি সার্ভ দিতেন পাঞ্জাব রেজিমেন্টে সিপাহী হিসাবে। তার কাজ ছিল বিভিন্ন রকম জিনিস দেখাশোনা করবার, এবং তিনি মারাও গেছেন সেরকমভাবে। তো এই বাবা মন্দির ছাড়াও এখানে যেটা দেখবার জিনিস সেটা হচ্ছে মহাদেবের একটা বিশাল বড় মূর্তি। তো চলুন বাবা মন্দির যাওয়ার আগে ওই মূর্তির দিকে আমরা যাই এবং গিয়ে দেখি। এটা অ্যাকচুয়ালি অরিজিনাল বাবা মন্দির নয়, এটা পুরোনো বাবা মন্দির নয়, এটা নতুন বাবা মন্দির তৈরি করা হয়েছে পরে। আর বাবা মন্দিরের যে ঘটনাটা আপনারা তো সবাই জানেন, বাবা হরভজন সিং ইন্ডিয়ান মিলিটারি ছিলেন এবং উনি আমাদের দেশকে গার্ড দিতে দিতে মারা যান। কিভাবে মারা যান সেটা হচ্ছে একটা বিশাল দুঃখের ব্যাপার। হঠাৎ করে ওপর থেকে ফ্লাড নামে এবং ওনার পোস্টের উপর দিয়ে ফ্লাডটা যায় এবং ওনাকে নিয়ে সমেত নিচে খাদে চলে যায় এবং তিনি তলিয়ে যান এবং মারা যান। এবং তার ডেড বডিটা অনেকদিন পরে খুঁজে পাওয়া যায়। এই ডেড বডিটা কি করে খুঁজে পাওয়া যায়, ওখানকার আর্মির লোকেদের উনি স্বপ্নেতে বলেন যে অমুক জায়গায় ওর ডেড বডিটা আছে, এবং গিয়ে লোকজন ওখানে সার্চ করে দেখেন বাবা হরভজন সিং এর ডেড বডি ওখানেই পড়ে আছে। এইটা হচ্ছে বড় একটা দুঃখকর ঘটনা, কিন্তু কিছু করার নেই। ওই হরভজন সিং বাবা এখন সবাইকে প্রোটেক্ট করেন, এটা লোকেরা এখানকার মানে। তো তাই ওনার মন্দিরটা আমরা দেখতে এসেছি। পুরোনো বাবা মন্দির, সরি নতুন বাবা মন্দির, পুরোনো বাবা মন্দিরটা অন্য দিক দিয়ে। চলুন সঙ্গে তখন আমি দেখাচ্ছি। গাড়িটা আমাদের অনেকটাই পেছনে রেখেছিল, তাই হেঁটেই এগোতে হলো। প্রথমেই বললাম যে বাবা মন্দির যাওয়ার আগে যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে মহাদেবের মূর্তিটা দেখবার। আর যেই ভাবা সেই কাজ, সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম মহাদেবের মূর্তিটার দিকে। আর বাইরেটা সত্যি বলছি খুব ঠান্ডা ছিল, যদিও নাথুলা পাসের থেকে একটু কম, তবুও বেশ ঠান্ডা। আর ওই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। পুরো এরিয়াটাই আর্মি বেল্টের আন্ডারে, এবং এই যে মন্দিরটা বাবা মন্দির সেটাও মেনটেন করে আর্মিরাই, কারণ এত উঁচুতে আর্মি ছাড়ার গতি কি। শুধু উঁচু আর নিচু নয়, এই আর্মিদের জন্যই আমরা কিন্তু আজকে বেঁচে আছি এবং খুব ভালোভাবে থাকতে পারছি, কারণ বর্ডারগুলো এরাই কন্ট্রোল করে, যাতে কোনো ইন্ট্রুডার, কোনো দস্যু, কোনো দুশ্মন না আমাদের ইন্ডিয়াতে ঢুকতে পারে, না অ্যাটাক করতে পারে। এরাই আমাদের ভরসা। স্যালিউট টু ইন্ডিয়ান জওয়ান। আর একটা কথা আপনাদের জানাই, যেটা এই আর্মি বেল্টের মধ্যেও কিন্তু আপনি বিভিন্ন জায়গাতে মেডিকেশন পাবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে মেডিকেশনের দায়িত্ব এরাই নিয়েছে। কিছু প্রবলেম হলে, অক্সিজেন জনিত কোনো কেস হলে এরা নিচেই নামিয়ে দেবে। হেঁটে হেঁটে এগোচ্ছিলাম শিবের মূর্তিটার দিকে, আর ঠান্ডা বেশ ভালোই লাগছিল। এপ্রিলের এন্ড পর্যন্ত এখানে যদি আসেন তাহলে বরফটা ভালোই পাবেন, মেতে আসলে একটু কম। তো মোটামুটি ট্রাই করুন 15 to 20 এপ্রিলে যদি আসেন তাহলে বরফটা ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস তিনটে জায়গাতেই পাবে। আর বরফের জন্যই তো আসা, তাই না? আপনারা কি বলেন? বরফের জন্য আমরা কোথায় কোথায় যাই, যেটা আমার আগের ব্লগেও বলেছি আমি।
সত্যি এত কাছ থেকে বরফকে পেতে গেলে আসতে হবে সিকিমে, আর সিকিম থেকে উঠতে হবে আইদার নর্থ সিকিম, নাহলে খুব কাছাকাছি এই সিকিমে। এই যে ডিস্টেন্স, এটা পায়ে হেঁটে আমি কভার করলাম খানিকটা রাস্তা, এবং ডিসাইড করলাম যে আজকে একবার চেষ্টা করেই দেখি না কতটা ওঠা যায়। মনে কিন্তু আছে মহাদেব পর্যন্ত যাব, তারপরে আপনারাই দেখুন আমি কিভাবে উঠলাম। ওয়েদার ভালো, সাতও দিল, কিন্তু রেস্ট হচ্ছে আমার কাছে অ্যাকচুয়ালি হিস্ট্রি, কারণ বহুদিন আমি ট্রেক করিনি। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এরপরে আমি কি করলাম। তবে এরম ফাঁকা জায়গা মেতে এক্সপেক্ট করা যায় না, খুব রাশ। রাস্তা প্রচন্ড একটা রাশ হয়, সেই রাস্তার জন্য প্রবলেম কি হয়, অনেকে ঠিক মতো ঘুরতে পারে না। বিশেষভাবে শেয়ারিং থাকতে যেটা প্রবলেম, এখানে শেয়ারিং এ রোটেশনে বসার একটা সুযোগ থাকলে কিন্তু সিট থাকতে চায় না। আর আমাদের প্রবলেমটা হচ্ছে যদি আমরা শেয়ারিং এ আসি আমরা ঠিক মতো ভিডিও করতে পারি। তো এটা আমি রিসেন্ট একটা নিলাম যে ভুলি, তবে সমস্যাটা হচ্ছে আমার যে ফ্যামিলি সে আমার সঙ্গে আজকে এলো না, এই কারণে ওরা খুব টায়ার্ড। আমি কয়েকদিন ধরে তার জন্য ঘুরছি অনেক জায়গাতে, বিভিন্ন রকম ভিডিও করছি, যার ফলে ওরা টায়ার্ড প্রচন্ড হয়ে গেছে এবং ওরা আসতে চাইছে। আমি দেখলাম যে ইসরাককে যদি আমি একটা গাড়ি করি তাহলে গাড়িটার কস্ট পড়ে যায় 7,000, তাই আমি অফ করলাম যে এতে আসে। তবে আপনাদের বলছি এরা ভালোভাবেই ঘোরায়। আমি আগেও আপনাকে নাথুলা স্পটে গিয়েও বললাম এরা ভালোভাবেই ঘোরাচ্ছে, টাইমও ভালো সাফিসিয়েন্ট দিচ্ছে, টাইমটা আপনি ঘুরতে পারবেন। আমি বলবো যে এদের সঙ্গে ঘুরুন, ভালো লাগবে। এবং যারা যারা ফেলো মেট যারা যাচ্ছে তারাও কিন্তু কোঅপারেটিভ, খুব কম আনকোঅপারেটিভ লোক কমই থাকে, মানে যারা কোঅপারেট করে না খুব কম থাকে এরকম। তো যাই হোক, সঙ্গে থাকুন, চলুন এবার দেখি আমরা উপরে উঠি আস্তে আস্তে, ঠিক আছে? আগে যেটা বললাম যে হরভজন সিং বাবার মন্দিরে যাওয়ার আগে ওপরে ভগবান শঙ্করের একটু দর্শন করব এবং তারপরে যাব মন্দিরে, কারণ এটা অনেকটা স্টিপ এবং এখানে ওঠার আমার একটা মনে মনে চ্যালেঞ্জই লেগে গেল। অনেকদিন ধরে ভাবি এত ব্লগাররা তো উপরে ওঠে, যদিও এটা খুব একটা ডিস্টেন্স না উপরে ওঠার, তা আমি একটু চেষ্টা করে দেখি না, দমের প্রবলেম যদি না হয়। আর যখন দেখলাম যে নাথুলা পাসে উঠে গেলাম, তখন আমার মনে একটা আলাদা সাহস হয়ে গেল যে না, এবারে সব জায়গায় ট্রাই করে করে ওপরে ট্রেক করে উঠে যাও, সে এই ছোটোখাটো মহাদেবকে দেখবার জন্যই, কিংবা নাথুলা পাশে যেটা গেছিলাম সেইটা, কিংবা আরও ইনকামিং ট্রেকসের মধ্যে। সেইটা আপনারাও চেষ্টা করবেন ছোট ছোট ট্রেক একটু কষ্ট করে আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠবার। তা একবার উঠে পড়লেই কিন্তু মনে একটা অন্যরকম শান্তি পাবে। এই যে আমি এখন দেখছি যে কত স্টিপ জায়গা, চারিদিকে পাথর, না কোনো সিঁড়ি আছে না কিচ্ছু আছে, একদিকে একটা ঝর্ণা। তো আপনারা এখানে কিন্তু ভয় পাবেন না, দূর থেকে দেখে যে একদম ছোট্ট মনে হবে তখন ভগবান শঙ্করের মূর্তিটা, কিন্তু যত কাছে যাবেন মূর্তিটা তত বড় হবে, কারণ মূর্তিটা অ্যাকচুয়ালি বড়, যেহেতু আমরা অনেক নিচে থেকে দেখছি বলে ওই জন্য জায়গাটা অনেক ভয়ঙ্কর লাগে, ভাবি যে এত স্টিপ জায়গা যাবো কি করে। যেটা বললাম যে ডরকে আগে জিত হ্যায়, তো আর ভয় পেলাম না, আস্তে আস্তে উঠবার চালু করে দিলাম। উঠতে উঠতে শিবের মন্দিরের কাছে পৌঁছাবার একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে উঠতে থাকলাম, কারণ আমাদের গাড়ির টাইম তো রেস্ট্রিক্টেড, যেহেতু আমি বলেছি যে আমি শেয়ারিংয়ে এসেছি। তো সবসময় শেয়ারিংয়ে আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে, টাইমটা একটা ফ্যাক্টর। তো সেইটা মনে করেই আমি উঠতে থাকলাম ভোলেনাথের দর্শনের জন্য। যদিও এই জার্নিটা অমরনাথ যাত্রা কিংবা কেদারনাথ যাত্রার মতো অত স্টিপ নয়, তবুও যেন আমার কাছে একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে হচ্ছিল। আমার যেন মনে মনে কেন জানি মনে হচ্ছিল যে এই যাত্রাটা যদি করে নিতে পারি তাহলে কিন্তু অমরনাথ বা বদ্রীনাথ যাত্রা কিংবা কেদারনাথ যাত্রাও হয়তো করার একটা চেষ্টা নেব। তো যাই হোক, আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন। যারা যারা বদ্রীনাথ কিংবা অমরনাথ কিংবা কেদারনাথ গেছেন তারাও এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন আমাকে কমেন্টসে, এবং আমাকে একটা ইম্পেটাস দিতে পারেন যাতে ওইসব জায়গায় আমি যেতে পারি এবং আপনাদের জন্য ভালোভাবে ভিডিও করতে পারি। চারিদিকে যে দৃশ্যটা ছিল খুবই সুন্দর, আর এই পাথরের রাস্তা দিয়ে যত উঠছি তত মনের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হচ্ছে। হর হর মহাদেব নাম করতে করতে উঠে পড়লাম। আর এর পাশে যে ফলসটা ছিল সেই ফলসটা দারুণ। আগে ওপরে উঠে মহাদেবের ছবি আপনাদের দেখাই, স্ট্যাচুটা ভালোভাবে দেখে তারপর আমরা ওই জলপ্রপাতের ধারে গিয়ে দেখাবো। অ্যাকচুয়ালি এখানে প্রচুর লোকজন আসছে এবং প্রচুর লোকজন এখানে ঠাকুরকে তার ট্রিবিউট দিচ্ছে, রেসপেক্ট দিচ্ছে। যদিও আমরা জুতো পরে উঠছি, এখানে জুতো খুলে রাখা একটু অসুবিধা, তা সত্ত্বেও যেখানে মনে বিশ্বাস আছে সেখানে এইসব নিয়মাবলীর ধার ধারে না মানুষ। ভক্তি কোথায় কোথায় লোককে নিয়ে যায়।
আপনি যদি এখন ভাবেন যে কেদারনাথের পথে আপনি যাবেন উইদাউট জুতো, ইট উইল বিকাম ভেরি ডিফিকাল্ট, তাই না? তো যাই হোক, আমরা আস্তে আস্তে উঠতে থাকলাম, মনে ওইটাই যে শঙ্কর ভগবানকে দেখে তারপরে আবার যেতে হবে বাবা হরভজন সিং এর দর্শনের জন্য। তো আগে ভোলেনাথের দর্শন, তারপরে বাবা হরভজন সিং এর দর্শন। তো চলুন আমরা হর হর মহাদেব বলে ভোলেনাথের দর্শন করি। যখন আপনারা এই ওপরটায় আসবেন, এখানে অনেক ছবি তুলবেন, কারণ এর ওপর থেকে যে সামনের স্পটটা ঘুরিয়ে যেটা দেখাচ্ছি আপনাদের এখন ক্যামেরাতে, অসাধারণ লাগছিল। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে মনে হচ্ছে রাস্তা পুরো বেরিয়ে আসছে এবং চারিদিকে নীল আকাশ, একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। কি ট্র্যাঙ্কুইল, কি পিসফুল। এখানে যেন লোকজন এসে সারাক্ষণ বসে থাকতে পারবে, ঘন্টার পর ঘন্টা মেডিটেট করতে পারবে এবং এমনি সময় কেটে যাবে। কারোর সঙ্গে কোনো কথা বলার দরকার নেই, কোনো বন্ধু বান্ধবের দরকার নেই, কোনো ফ্যামিলিরও দরকার নেই। এখানে যদি আসেন তাহলে মনটা ভরে যাবে। এক তো শঙ্কর মহাদেব আপনার মাথার উপর বসে আছেন, প্লাস এই সুন্দর অ্যাম্বিয়েন্স, এই সুন্দর অ্যাটমসফিয়ার আপনাকে যেন এই জায়গাটা ছাড়তে দেবে না। তো যাই হোক, আমি একদম শঙ্কর ভগবানের স্ট্যাচুর কাছে উঠে আপনাদের দেখাবার চেষ্টা করছি যে কিরম লাগছে। বিশাল বড় একটা স্ট্যাচু, যত নিচ থেকে দেখবেন তত মনে হবে ছোট্ট, কিন্তু যত কাছে যাবেন স্ট্যাচুটার সাইজটা আকারে বিশাল বড় হয়ে যাবে। দেখতে থাকুন। হর হর মহাদেব। আপনারা এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলতে পারেন। মহাদেবের মূর্তিটা দারুণ বানানো, খুব সুন্দর বানানো, এবং সামনে এখানে ফলকে লেখাও আছে। এবং মহাদেবের বাহন নন্দী মহারাজ ও সামনে বসে আছেন। নন্দী মহারাজের কানে অনেকে অনেক কিছু বলে। এটা হিন্দু বিলিফ আছে যে নন্দী মহারাজের কানে যদি আপনি আপনার উইশ বলেন তাহলে নাকি সেটা ফুলফিল করে, কারণ সেটা ডাইরেক্ট নন্দী মহারাজ মহাদেবের কাছে পৌঁছে দেন। তো এটা আমাদের হিন্দুদের বিলিফ। এই বিলিফটা সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে, তবে যেহেতু মানি সেহেতু এটা মান্যতা পাচ্ছে লোকের কাছে। সেই ওপর থেকে আবার দৃশ্য, একটা অসাধারণ সুন্দর রাস্তা। একটা জিনিস মানতেই হবে, আপনারা পুরো রাস্তাটা দেখবেন কোনো জায়গায় একটু ফাটাফুটি ভাঙা ভুঙি, কারণ বর্ডার রোডস অর্গানাইজেশন এত সুন্দরভাবে নিটলি মেনটেন করছে রাস্তাটাকে যে বলার নয়। এই মন্দিরটার পেছনে মহাদেবের শিবলিঙ্গ আছে এবং এই শিবলিঙ্গর পাশে প্রচুর পাথর রাখা আছে, উইচ ইন্ডিকেটস যেখানে পুজো রেগুলার হয়। এবং এই পাথরগুলো যেটা ইন্ডিকেট করে অনেকেই অনেক রকম হোমেজ বা রেসপেক্ট দিয়ে যায় তাদের পূর্বপুরুষদের, এবং মহাদেবের সামনে পুজো করে যায়। মহাদেবের মাথার উপরে ঘটিটাও আছে, উইচ ইন্ডিকেটস ওখান থেকে জল পড়ে এবং পাশ থেকে ঝর্ণার আওয়াজ অসাধারণ। এই পাথরটার ওপর দিয়ে প্রচুর লোক যাচ্ছে ঝর্ণার ওপরে গিয়ে সেলফি তুলতে। তো আমি সেই চেষ্টাটা করিনি, কারণ আমার সেলফি তুলে দেওয়ার মতো লোক ছিল না। সেই তুলতে হতো নিজেকেই, আর ভালো ছবি আশা করি উঠতো না, তাই শুধু ভিডিও করে রেস্ট্রিক্ট করলাম। ঝর্ণাটা দেখতে থাকুন, কি অপরূপ সুন্দর এবং কলকল করে বয়ে যাচ্ছে এই ঝর্ণা। এরকম ছোট ছোট ওয়াটারফলস কত আছে সিকিম ভর্তি, এবং এগুলো দেখতে খুবই ভালো লাগে। আপনারা এখানে খানিকক্ষণ টাইম কাটাবেন, দেখতে পাবেন সুন্দর ঝর্ণা এবং আওয়াজ শুনবেন ঝর্ণার চুপ করে। সিনারিটা দুর্দান্ত সিনারি, খুব ভালো লাগছে এবং ঠান্ডা অ্যাজ ইউজুয়াল খুব বেশি। তবে নাতুলা বাস থেকে একটু কম, কারণ একটা দুটো ধাপ নিচে নামলো, অল্টিটিউডটাও কমেছে। তো এখন দেখে দেখা যাক কিরকম আর লাগে। এরপরে তো আমরা যাবো থার্ড পয়েন্ট, আর মোস্ট লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ছাঙ্গুলের। তো তার আগে এখানে আর কিছু ডিসকভার করা যায় কি দেখি, আর ডিসকভার করলে সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো। এনার্জি একদম পাচ্ছি না, উঠতে হচ্ছে তো, যার জন্য হাঁপিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সমস্যা, আর কিছু না। দুজন আর্মি এলো, দুজন আর্মি লোকেদের এখানে দেখতে পাচ্ছি। এখানে আর্মি অ্যাকচুয়ালি আর্মি ক্যান্টনমেন্ট, টোটালটাই আর্মি বেল্টের আন্ডারে, কারণ বর্ডার এরিয়া, বর্ডারিং চায়না, তাই জন্য এখানে আর্মি ক্যান্টনমেন্ট আছে এবং অনেকগুলো জায়গা খুব রেস্ট্রিক্টেড, যেগুলো হয় না। আপনার এখানে অবশ্যই আসবেন, এই তিনটে সাইড কিন্তু মাস ভিজিট। এই সাইডগুলো না ভিজিট করলে তাহলে কিন্তু এই সিকিমের এই পার্টটা একদম মিস করবেন বলতে পারি। শুধু গ্যাংটক থেকে আনন্দ নেই, কারণ গ্যাংটকে
হচ্ছে একটা সিটি নর্মাল, তার মধ্যে যে এমজি মার্টটা আছে ওটা হচ্ছে মার্কেট এরিয়া, যেখানে মার্কেট থাকে। তো সিটি এরিয়ার মধ্যে আপনার ঘুরতে হবে, আর এইসব জায়গাগুলো যদি না দেখেন তাহলে কিন্তু প্রচুর জিনিস মিস করবেন, এটা বলতে পারি। যাই হোক, সঙ্গে থাকুন আমার সঙ্গে, আরো কিছু যেগুলো পাচ্ছেন দেখাচ্ছি। এরপরে আমরা নেমে এলাম বাবা হরভজন সিং এর যে মন্দির, যেটা বাবা মন্দির বলে চিহ্নিত। অ্যাকচুয়ালি বাবা মন্দিরটা আপনারা অরিজিনালটা দেখতে পাবেন, যেটা পুরনো বাবা মন্দির, সেটা দেখতে পাবেন যখন সিল্ক রুট দিয়ে জুলুক থেকে আসবেন, এবং ওটার অল্টিটিউডটাও 14,000 এর ওপরে। আর এই বাবা মন্দিরটা বানানো হয়েছে যাতে লোকজন এই বাবা মন্দিরটা দেখতে পায় এবং হরভজন বাবাকে রেসপেক্ট কিংবা ট্রিবিউট দিতে পারে। হরভজন বাবা মানে বাবা হরভজন সিং, উনি ছিলেন পাঞ্জাব রেজিমেন্টে, এবং পাঞ্জাব রেজিমেন্টে উনি সিপাহী হিসাবে কাজ করতেন। তো সেদিন ছিল 4 অক্টোবর 1968। সেদিন সন্ধ্যেবেলা উনি একটা মিউলের সিরিজকে, মানে অনেক জিনিসপত্র অ্যামুনেশন নিয়ে উনি যাচ্ছিলেন। হঠাৎ করে আইদার ক্লাউড বার্স্টে কিংবা কোনো বন্যাতে ওপর থেকে বিশাল বড় জল প্রপাত পড়ে, এবং সেই জলটা ওনাকে নিয়ে সঙ্গে পুরো যে মিউলের যে লাইনটা ছিল ওটাকে নিয়ে টোটাল কোনো একটা ট্রেঞ্চে উনি পড়ে যান এবং তলিয়ে যান, এবং ওনার কোনো চিহ্ন পাওয়া যায় না। উনি যাচ্ছিলেন টাকুলা থেকে ডংচুইলা বলে একটা জায়গাতে, তখন ওনার 22 বছর মাত্র বয়স। তো ওই সময় উনি একদম স্পট থেকে হারিয়ে যান, ওনাকে খুঁজে পাওয়া যায় না। তারপর যেরকম বললাম একটু আগে, যে হঠাৎ করে একদিন রাত্রিবেলা ওনার মানে সতীর্থ, ওনার ফেলোমেট একজন সিপাহের কাছে স্বপ্ন আসে যে আমি অমুক জায়গায় পড়ে আছি, আমার দেহটাকে তোরা উদ্ধার কর, এবং ওনার ওই জায়গায় যাওয়া হলো এবং দেহটাকে উদ্ধার করা হলো। তারপর থেকেই বলা যায় যে বাবা মন্দিরের যে হরভজন বাবা নাকি রেগুলার ডিউটি করেন, মানে তার আত্মা নাকি রেগুলার ডিউটি করে। ইনফ্যাক্ট নাথুলা পাসের যে চাইনিজ সোলজাররা, তারাও বলেছে পাগড়ি পরে একজন সিপাহী সে রাত্রিবেলা নাকি গার্ড দেয় পুরো বর্ডারে। এইটা একটা বিশাল বড় ব্যাপার। আমি যখন বলছি আমার নিজের গায়ে একটা কাটা মারছে, এবং আমার ন্যাচারাল এক্সপিরিয়েন্স আছে। আমি যখন নাথাঙে রাত্রিবেলা ছিলাম, আমার ওয়াইফ এবং আমার ডটার খুব বেশি অসুস্থ হয়ে গেছিল। আমরা সারা রাত্রির ধরে বাবা হরভজন সিং এর নাম করেছিলাম যে বাবা বাঁচাও, তোমার নাম তো এখানে শুনেছি, তুমি বাঁচাও। এবং সত্যিকারে তাদের কিছু হয়নি, কোনো ফায়ার প্লেস ছিল না, কিচ্ছু ছিল না, মাইনাসের টেম্পারেচার হয়ে গেছিল। তো সেই রাত্রে নাথাং বাড়িতে আমরা বেঁচে গেছিলাম। তো এই সেই হরভজন বাবার মন্দির। এখন ওনাকে রেগুলার ট্রিবিউট দেওয়া হয়, এখন ওনার ছুটি স্যাংশন হয়, এবং ছুটির পরে ওনার রীতিমতো ওনার যে ইউনিফর্ম আছে, জুতো আছে, সব ওনার পাঠানো হয়, ওনাকে চিঠি দিয়ে পাঠানো হয়। ওনার যে গ্রাম আছে কুকা, যেটা কাপুরথালা ডিস্ট্রিক্টে, সেখানে পাঠানো হয়, এবং দুজন সোলজার এই ট্রেনে করে যায় কাপুরথালা পর্যন্ত এসকর্ট করে ওনার জিনিসপত্র নিয়ে। উনি রীতিমতো স্যালারি পান, এবং সোলজাররাও ওনার মাকে আজকে পর্যন্ত স্যালারি পাঠায়। এটা একটা বিরাল ঘটনা। এই ঘটনাটা শুনলে মনটা খুব দুঃখ হয়ে যাবে, আর এটাও প্রাউড ফিল হয় যে না, হরভজন বাবা আছেন আমাদের রক্ষা করবার জন্য। কারণ সাইডটা তো খুব একটা ভালো না যে সাইডে উনি ছিলেন। তো দুটো যুদ্ধ অলরেডি ওখানে হয়ে গেছে, 1962 এবং 1967। তো দুটো যুদ্ধই মারাত্মক যুদ্ধ হয়েছিল। তো সেই হরভজন বাবা আমাদের রক্ষা করছেন আজকের দিনে, এবং সোলজারদের রক্ষা করছেন তার ফেলোমেটসে। ইনফ্যাক্ট এটা বলা হয় তার নাকি জুতো একদম পালিশ করা থাকে, এবং রাত্রিবেলা এসে দেখা হয় তার বাংকারের মধ্যে জুতোতে অনেক নোংরা লাগানো, ধুলো লাগানো, তো সেটা আবার রেগুলার পলিশ করা হয়। তো হরভজন বাবা জীবিত আছেন, এটা সবাই মানে, এবং আমরাও মানি। তো এই হরভজন বাবার যে মন্দিরটা, এই হরভজন বাবার মন্দিরে এখানে ওনার লিভিং রুম আছে, ওনার অফিস আছে। ইনফ্যাক্ট যারা পুরনো বাবা মন্দিরে গেছেন, আমিও গেছি, সেটা ভিডিও আমার করা ছিল, কিন্তু তখন তো এত ইউটিউবে চলছিল না, মানে ইউটিউবে কি করে আপলোড করতে জানতাম না। সেই ভিডিওটা আমার কাছে ছিল, যে বাবার অরিজিনাল বাংকার, যেখানে বাবার ইস্ত্রি করা ইউনিফর্ম, ইস্ত্রি করা জামা কাপড় সবকিছু আছে, বাবা যে অফিস ইউজ করতেন সেগুলোও আছে। তো এইখানেই তার একটা রেপ্লিকা বানিয়েছে হরভজন বাবার। তো এখানে ওনার লিভিং রুম, ওনার অফিস এখানেও আছে। তো এইগুলো আপনারা দেখুন, এখানে লিখেও দেওয়া আছে যে কি কিভাবে কি কি জিনিসটা আপনারা পজ করে দেখতে পারেন। এই বাবার অবদান যতটা মৃত্যুর আগে, তার থেকে বেশি অবদান মৃত্যুর পরে। কারণ ইনার জন্য চাইনিজ সোলজাররা কিন্তু আজকের দিনে অ্যাটাক করতে ভয় পাবে। তারা ভাবে যে अगर कोई है तो बाबाजी है, बाबाजी इंडिया को गार्ड दे। কারণ রাত্রিবেলা বাবাজি থাকে ওই ঠান্ডার মধ্যে। আমি তো নাথুলা পাস গেছি, আপনারাও দেখেছেন, ওইভাবে ওখানে সোলজাররা কিভাবে থাকে চিন্তা করে দেখুন। তো বাবাজি আজকের দিনে ওখানে গার্ড দেয়। এই হচ্ছে বাবাজির অফিস। অসাধারণ একটা ফিলিংস নিয়ে মন্দিরটা থেকে বেরোচ্ছি।
প্রচুর লোকজন আসছে এবং এখানে শুকনো বোঁদে প্রসাদ হিসাবে দেয়। এটা সব জায়গাতে দেয়, আপনি যখন পুরনো বাবা মন্দির যাবেন তখনও দেয়। তো ওইখানে একটা প্লাস অ্যাডভান্টেজ হচ্ছে বাবার যে অরিজিনাল বাংকারটা ওটা দেখতে হবে। তো ওই রেপ্লিকাটা ওই হাইটে অনেকে যেতে চায় না, কারণ অনেকটা হাইট হয়ে যায়, ব্রিদিং প্রবলেম এমনি এখানে লোক হচ্ছে, তাই জন্য এখানে মন্দিরটা বানানো হয়েছে এবং এই স্পটের মধ্যে ঘুরে নেওয়া যায়। বাবা হরভজন সিং এর টেম্পলটা আপনারা দেখলেন। তো টেম্পলের মধ্যে এখনো ওনার লিভিং রুম, এখনো ওনার অফিস, যেগুলো আমি দেখালাম এগুলো আছে, এবং ওনাকে রীতিমতো ছুটি দেওয়া হয়। উনি বাড়ি যান, উনি আসেন, এবং রীতিমতো যেরকম একটা সোলজারের সবকিছু ডেকোরাম মেনটেন হয়, ওনারও সেম জিনিসটা ডেকোরাম মেনটেন হয়। ওনাকে লেটার আসে, সবকিছু যেরকম নর্মাল প্রসিডিউরে হয়, ফরমাল প্রসিডিউরে হয়, সেটা হয়। তো হরভজন বাবা সবাইকে রক্ষা করেন, এখানে সবাই মানে সেরকম হবে। এটা হচ্ছে বাবার মন্দির, নিউ হরভজন বাবা মন্দির, নিউ বাবা মন্দির। তো যেটা ওল্ড বাবা মন্দির সেটাও আছে, সেটা যখন আপনারা জুলুক দিয়ে সিলকুট দিয়ে যাবেন তখন দেখতে পাবেন। এটা একটু উঁচু হাইটে, 14,000 এর ওপরে। তো ওইখানে খুবই ভালো লাগবে, ওখানে বাবার অরিজিনাল বাংকারটাও আছে। এটা আমার খুবই ভালো লাগলো, এটা একটা সেট আপ করেছে সব লোকের জন্য দেখবার জন্য। বলে শোনি, হ্যাঁ, সত শ্রী কাল, হরভজন বাবা কি জয় হোক। বাবা যেন সবাইকে রক্ষা করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আমাদের এই ট্যুরের লাস্ট ডেস্টিনেশন ছিল ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক 12,313 ফিট ওপরে এবং এটার উচ্চতার মধ্যে এটা চওড়াটা 2734 ফুট বাই 1401 ফুট, আর মোটামুটি 15 ফুট ডিপ চারিদিকে। এটা অ্যাভারেজ 15 ফুট ডিপ, মানে খুব একটা কম ডিপ নয়। এত উঁচুতে একটা লেক, সেটা কম ডিপ নয়। এবং বিশ্বাস করবেন, এখানে প্রায় সারা বছরে 3 লাখের ওপরে টুরিস্ট আসে দেখবার জন্য। আর এটা বেস্ট টাইমটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ, কারণ এই সময় আসলে লেকটা পুরো ফ্রোজেন পাবে। আর মার্চের পর থেকে এপ্রিল মাস থেকে লেকটা এরকম ভাবে চেঞ্জ হতে থাকে, এবং বলা যায় যে বিভিন্ন ওয়েদারের সঙ্গে সঙ্গে লেকের কালারটাও চেঞ্জ হয়। কারণ আমি এটা জুন মাসে দেখেছি, এটা আমি এখন দেখছি, আমি এটা ফেব্রুয়ারি মাসে দেখেছি। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম কালার এটা দেখেছি। আর চারিদিকে একদম স্নো ক্লাডেড মাউন্টেন, ভর্তি স্নো চারিদিকে। আর একটা সাইডে আপনারা উপরে উঠে ওখানে আপনারা দেখতে পাবেন গ্যাংটকের ওপর দিয়ে বিভিন্ন রকম দৃশ্য, এবং এই জায়গাটাও খুব সুন্দর লাগে। আমার হাতে টাইম কম ছিল বলে সেই একই জিনিস আমি দেখতে পাইনি। তাই বারবার বলি, যদি 3-4 জন থাকেন গাড়িটা রিজার্ভ করেই যাবেন। একটু খরচা হবে, কিন্তু সত্যিকারের কথা ইট ইজ ওয়ার্থ। এই কারণে বলছি, কারণ টাইমটা আপনার নিজের মতো আপনি ইউজ করতে পারবেন। ছাঙ্গুর একটা সিগনিফিকেন্স আরও আছে। ছাঙ্গু লেকের নামে একটা স্ট্যাম্প বেরিয়েছিল 6 নভেম্বর 2006 সালে। সুতরাং এটা একটা হেরিটেজ জায়গা। প্লাস টিবেটিয়ান এবং সিকিমিসের কাছে এটা একটা হোলি জায়গা, কারণ রাস পূর্ণিমার সময় এবং আরো অনেক ফেস্টিভ্যালে এখানে অনেক পুজো হয়। বিভিন্ন রকম সিকিমিস লোকেরা এখানে আসেন। আজকে আমাদের থার্ড এবং লাস্ট স্পট হচ্ছে ছাঙ্গু লেক। তো ছাঙ্গু লেকে আমরা পৌঁছে গেছি এখন। লেকটা ফ্রোজেন নয়, কিন্তু আশেপাশে পুরো জায়গাটাই ফ্রোজেন। উপর থেকে বরফ পড়েছে এবং বেশ ভালো অ্যাটমসফিয়ারটা লাগছে। এটা মোটামুটি ফেব্রুয়ারি মাসের এন্ড থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত পুরো লেকটাই ফ্রোজেন থাকে, কিন্তু এখন বেশ ভালো ওয়েদার। আর ঠান্ডা অ্যাজ ইউজুয়াল, ওপর থেকে যখন নামছি তখন তো একটু কমছেই, তবে ভালোই ঠান্ডা আছে। কান থেকে টুপি এখনো খোলা যাচ্ছে না। আর এখানে অনেক রকম রাইডস এর ব্যাপার আছে, যেমন রোপওয়ে রাইডস আছে, আর তাছাড়া ইয়াক আছে, ইয়াকে চড়ে আপনারা ঘুরতে পারেন। তো নানা রকম রাইডস আছে, এখানে বিভিন্ন রকম রাইডস এর রেটসও আছে। প্লাস আরেকটু সামনে গিয়ে বাঁদিকে একটা জায়গা আছে, ওখান থেকে নিচে নামলে অনেক স্টল আছে, যে স্টলে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তো সেটাও আপনি চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যদি এক রাইড নিতে চান তাহলে নিতে পারেন। আমি তো এখনই এক রাইড কিছু নিইনি, কারণ একটু টায়ার্ড হয়ে গেছি ঘুরে। তো আপনারা নিতেই পারেন, এখানে সময় কাটাতে পারেন। আর আমি বারবার ধরে বলছি, পার্সোনাল গাড়ি করে আসলে টাইমটা বেশি পাবেন, আর যদি আপনারা এমনি গাড়ি করে আসেন তাহলে টাইমটা কম, কারণ ওদের লিমিটেড টাইম দিয়ে দেয়। কারণ অনেকজন আসে একসঙ্গে, সবার তো টাইম সবার সঙ্গে সিনক্রোনাইজ করে না, তার জন্য ওরা লিমিটেড টাইম দিয়ে দেয়। তো আপনারা যখন আসবেন চেষ্টা করবেন প্রাইভেট গাড়ি নিয়ে, রিজার্ভ গাড়ি নিয়ে আসবার। আর যদি না হয় তাহলে তো এই গাড়িগুলো আছে, এই গাড়িগুলো ঘোরায় ভালো, যেরকম আগে বলেছি। যাই হোক, চলুন আমরা মার্কেটটা দেখাই আপনাদের, যদি এখন খোলা থাকে, আর আদারওয়াইজ আমরা এরকম ভাবে ঘোরাম। সঙ্গে থাকবেন আর এই জায়গায় চেষ্টা করবেন আসবার। আমার খুব ভালো লাগছে দেখে, অনেক দিন পরে এলাম। আমি 2009 লাস্ট এসেছিলাম, তারপরে এলাম। আর 2005 এসেছিলাম, তখন ফুল ফ্রোজেন ছিল। ছাঙ্গু লেককে সঙ্গ লেকও বলে স্কিমিসরা। স মানে লেক, আর গো মানে হচ্ছে হেড, মানে সোর্স অফ দ্য লেক।
এর মানেটা হচ্ছে দাঁড়াচ্ছে। এবং এই ছাঙ্গু লেকের চারিদিকেও আর্মি ক্যান্টনমেন্ট, চারিদিকে পাহাড়ে ভর্তি, স্নো ক্ল্যাডেড। আর এই হচ্ছে ইয়াক। এই ইয়াকগুলো বিভিন্ন রকম কালারফুল পোশাক পরানো হয় এবং টুরিস্ট ঘোরানো হয়। याक राइड कितना लेते हैं आप लोग? 500 रुपया लेते हैं याक राइड। कितना मतलब कितना घुमाता है ऊपर से पूरा? এই ইয়াকে চেপে আপনারা কিন্তু ভালো এক্সপিরিয়েন্স করতে পারেন, কারণ লেকের চারিদিকে মাউন্টেন্সের গা দিয়ে দিয়ে আপনাকে ঘোরাবে। আর যদি বরফ থাকে তাহলে তো আরো সুন্দর লাগবে, কারণ ইয়াক কি করে খাদে নেমে যাচ্ছে, কি করে উঠছে বুঝতেই পাবেন না। একটু ভয় পাবে, কিন্তু এটা ম্যানেজ করে নেবেন, খুব ভালো লাগবে। আমি চেপেছিলাম অনেক আগে, যখন প্রথমবার এসেছিলাম। আর তা না হলে তো রোপওয়ে আছেই। আমি আগেই বলেছি শেয়ারিং গাড়িতে আসবেন না, রোপওয়ে চাপতে গেলে নিজের গাড়ি করে আসবেন রিজার্ভ করে, তাহলে রোপওয়েটা ভালোভাবে একটা রাইড নেবেন, সুন্দর লাগবে। এখানে জায়গায় জায়গায় ইয়াকের পটি ভর্তি, খুব সাবধানে হাঁটবেন যখন হাঁটবেন, কারণ চারিদিকে রোডে ইয়াকের পটি ভর্তি। এত সুন্দর ফার্স্ট ক্লাস ওয়েদারটা লাগছে, রোদরা উঠেছে, গায়ে পড়ছে, এত ভালো লাগছে। মানে এতক্ষণ ধরে ঠান্ডার মধ্যে আছি তো, মানে খুব কাঁপুনি দিয়ে দিচ্ছিল এক সময়। আর গলাটা একটু ট্রাবল করছে, কেন বুঝতে পারছি না। একটু চা কফি দেখি পাওয়া যায় কিনা। আর নিচের মার্কেটটা মনে হয় বন্ধ, ভাবছিলাম দেখাবো, কিন্তু বুঝতে পারছি না কতটা হাঁটতে হবে, কতটা যেতে হবে, কারণ আমাদের পার্কিংটা অনেক পেছনে করেছে। তো খাওয়া দাওয়া এখানে অ্যালং দ্য স্ট্রিট কিছু পাওয়া যায় না, ওই নিচের মার্কেটই পাওয়া যায় যতদূর জানি আমি। তো দেখবেন আপনারা ওইখানে পাওয়া যায়। আর ওপরে রোপওয়ে চাপতে পারেন। রোপওয়েতে এখানে সিস্টেম আছে, কিন্তু রোপওয়ে আমি করছি না, কারণ আমাদের লিমিটেড টাইম আগে থেকে বারবার ধরে বলেছি। ছাঙ্গু লেক বাঙালিদের কাছে একটা বড় টুরিস্ট স্পট, কারণ এখানে আপনি সিকিমে আসবেন আর ছাঙ্গু লেক ঘুরবেন, এটা হয় না। দেখুন আবার রোদ্দুর চলে গেল। তো সিকিমে আসে ছাঙ্গু লেক ঘুরতে হবে, ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস, এই তিনটে ঘুরতেই হবে। এবং গ্যাংটকে আপনাকে থাকতে হবে, থেকে করতে হবে। 2 থেকে 3 দিনের প্রোগ্রাম যদি নেন, এই প্রোগ্রামটা ভালোভাবে হয়। একদিন গ্যাংটক সাইট সিন করবেন, একদিন এই ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাস করবেন। আর যেদিন এলেন সেদিন গ্যাংটকে থাকলেন, আশেপাশে রোপওয়ে টোপওয়ে চাপলেন। গ্যাংটকে রোপওয়ে চাপা নিশ্চয়ই এটা পার্টটা আপনারা দেখেছেন আমার লাস্ট ভিডিওতে। তো আশা করি ভালোই লেগেছে। তো এইভাবেই মোটামুটি একটা দিন ঘুরলেন। এবার আমরা গাড়িতে উঠবো, ব্যাক টু প্যাভিলিয়ন। খাওয়া দাওয়া করতে হবে, খুব খিদেও পেয়েছে, রাস্তায় সেরকম ভাবে খাইনি। তো আপনারা ইচ্ছা করলে এরকম ভাবে আসতে পারেন। 900 রুপিস পার হেড লাগে যদি শেয়ারিং আসেন, আর নাহলে হোটেল দিয়ে করলে 1100 টাকা বেশি নেয়। অর এলস আপনারা যদি নিজেরা গাড়ি করেন তাহলে 6500 ছোট গাড়ি, 7500 বড় গাড়ি। আর ছাঙ্গু লেক আর বাবা মন্দির করলে 4500 লাগে। তো এটা মোটামুটি একটা সিনারি। এর থেকে 19-20 বার্গেন করতে পারলে কিছু কমে, অ্যাব্রাপ্টলি কিছু কমে না, মোটামুটি কিছু কমে। আর না বাড়তে দিলেই ভালো হয়। আর সিজনের রেট তো একটু বাড়া থাকেই সবসময়, এটা বার্গেন সবসময় হয়। তো যাই হোক, এটা মোটামুটি ছাঙ্গু লেক আর বাবা মন্দির একটা আপনাদের বললাম। আশা করি ইনফরমেশন গুলো কাজে লাগলো। সঙ্গে থাকবেন, আমি যাচ্ছি আরো যা ডিসকভার করবো আপনাদের দেখাবো। টেক কেয়ার। এইভাবে আপনারা একটা দিন গ্যাংটকে থেকে ঘুরতেই পারেন, খুব সুন্দর কাটবে এই দিনটা। প্রথমে নাথুলা পাস, তারপরে বাবা মন্দির, তারপর ছাঙ্গু, এই করে দিনটা ভালো আমার কেটেছিল। আর প্রচুর প্রচুর মেমোরিজ বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা ঘুরি কেন? সুন্দর মেমোরিজ গুলো রাখতে, আনওয়াইন্ড হতে। আর বেড়াতে গিয়ে যদি আনওয়াইন্ডই না হতে পারেন, তাহলে আর এসে কাজ করবেন কি করে? তাই বন্ধু বলি, বেড়াতে যান, গিয়ে ফ্রেশ হয়ে যান, এবং আনওয়াইন্ড হয়ে এসে আবার তেলে পুড়ে কাজে লাগুন। এটাই হচ্ছে নিয়ম। আর এই নিয়মের জীবনযাত্রা খুব সিম্পল জীবনযাত্রা। আমি শুভ্রজিৎ বলছি, আর আপনারা দেখছেন আমার ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন। আর আপনারা খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, এবং অপরকেও ভালো রাখবেন। সঙ্গে থাকবেন।